আল জাজিরা রিপোর্ট, মুরিদকে হামলার সন্ত্রাসবাদী ঘাঁটি নাকি মসজিদ। ডনের সম্পাদকীয়, পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়। শুনুন বিস্তারিত। ভবনের ছাদ বিপজ্জনকভাবে ঝুলে পড়েছে। এটি গর্ত দিয়ে সূর্যের আলো ঢুকছে। নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। কক্ষগুলোর দরজা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। এটি পাকিস্তানে মুরিদকে শহরের বিশাল একটি শিক্ষা ও স্বাস্থ্য কমপ্লেক্স। ভারতের হামলায় তা এখন পুরোপুরি বিধ্বস্ত। মুরিদকে লক্ষ্য করে চালানো এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত সহ অনেক দেশের দাবি, এখানে লস্কর ই তৈয়বা গোষ্ঠীর ঘাঁটি অবস্থিত। তারা 2008 সালের মুম্বাই হামলার মতো ভারতীয় ভূখণ্ডে নৃশংস হামলার জন্য অভিযুক্ত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো এবং শুধু সশস্ত্র গোষ্ঠীগুলোকেই নিশানা করা হয়েছে। কিন্তু পাকিস্তান জানিয়েছে, এ হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে 2 শিশুও রয়েছে। হামলার পর মুরিদকের যে ভবনটির ছাদ ধসে পড়ে তা ছিল সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্সের প্রশাসনিক ভবন। এই কমপ্লেক্সে একটি হাসপাতাল, 2টি স্কুল, একটি হোস্টেল এবং একটি বড় মাদ্রাসা ছিল। সেখানে 3000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করতেন। এখানে 80টি আবাসিক ভবনে প্রায় 300 জন বাস করেন। তাদের বেশিরভাগই সরকারি কর্মচারী। হামলায় প্রশাসনিক ভবনের পাশাপাশি একটি মসজিদও আঘাতপ্রাপ্ত হয়। 3 জন কর্মচারী নিহত হন। তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। আহত হন আরও একজন। আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। ইসলামাবাদ থেকে 4 ঘন্টা দূরত্বে অবস্থিত প্রায় 2.5 লাখ জনসংখ্যার ছোট শহর মুরিদকে লাহোর থেকে 300 কিলোমিটার দূরে। সরকারি কর্মকর্তা তৌসিফ হাসান বলেন, মুরিদকেই মঙ্গলবার রাতে প্রথম লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। তার ভাষায়, আমি ঠিক রাত 12টার কিছু পরে 2টি বিশাল বিস্ফোরণের শব্দ শুনি। আমরা জানতাম এটা হতে পারে এবং আমরা প্রস্তুত ছিলাম। হাসান এবং তার সহকর্মী ওসমান জালিস জানান, পেহেলগাম হামলার পর পাকিস্তানি কর্তৃপক্ষ মুরিদকে হামলার সম্ভাব্য লক্ষ্যস্থল হিসেবে বিবেচনা করে এবং বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশনা দেয়। নিহতরা ছিলেন সে সময় সেখানে থাকা অল্প কিছু কর্মচারী। বারান্দার এক পাশে একটি টেবিলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাখা ছিল। এখনও ধাতব টুকরোগুলোতে বিস্ফোরণের গন্ধ এবং উত্তাপ অনুভূত হচ্ছিল। যদিও হাসান ও জালিস জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানটি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু এর ইতিহাস আরও জটিল। শিক্ষা না উগ্রবাদ। 1988 সালে জামাত উদ দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ এই কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করেন। জামাত উদ দাওয়া আন্তর্জাতিকভাবে লস্কর ই তৈয়বার ফ্রন্ট হিসেবে বিবেচিত। এখানে প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম জামিয়া দাওয়া ইসলামী। ভারত হাফিজ সাইদ ও লস্কর ই তৈয়বাকে একাধিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী করে, বিশেষ করে মুম্বাই হামলা। কমপ্লেক্সে থাকা 51 বছর বয়সী ধর্মীয় শিক্ষক আবিদ হোসেন ভারতের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থাপনাটি সবসময় একটি শিক্ষা কেন্দ্র। ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। আমি নিজে 3 দশক ধরে এখানে শিক্ষকতা করছি। তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের সাঁতার, ঘোড়ায় চড়া বা শারীরিক অনুশীলনের সুযোগ থাকলে তা কি সন্ত্রাসী প্রশিক্ষণের প্রমাণ? 2019 সালে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার জামাত উদ দাওয়ার কাছ থেকে কমপ্লেক্সটি নিজেদের দখলে নেয়। তখন থেকে কারিকুলাম ও শিক্ষা কার্যক্রম সরকারি তত্ত্বাবধানে চলে। মসজিদের পেছনে একটি গলি দিয়ে দেখা যায় 2টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সৌর প্যানেল ও ভাঙা ইট সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন স্থানীয় বাসিন্দা আলী জাফর বলেন, কয়েকদিন আগে আমাদের জায়গা ছাড়তে বলা হয়েছে, তাই পরিবার নিয়ে আত্মীয়ের বাসায় চলে যাই। ভারত যে এখানে হামলা চালাবে সেটা নিশ্চিত ছিল। সরকারি কর্মকর্তা হাসান জানান, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এরই মধ্যে বন্ধ করা হয়েছিল এবং কঠোর নজরদারিতে ছিল। ধর্মীয় শিক্ষক হোসেন বলেন, সরকার দখলের পর হাফিজ সাইদ আর কমপ্লেক্সে আসেননি। তিনি আগে নিয়মিত আসতেন, কিন্তু 2000 সালের পর থেকে আর তিনি এখানে আসেননি। হাফিজ সাইদকে 2019 সালে গ্রেপ্তার করা হয়। 2022 সালে সন্ত্রাসী অর্থায়নের 2টি মামলায় 31 বছরের কারাদণ্ডে দণ্ডিত তিনি। এর আগেই তিনি 2020 সালে 15 বছরের একটি রায়ে সাজাপ্রাপ্ত হন। এদিকে ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়ায় দক্ষিণ এশিয়া ভয় ও আতঙ্ক বিরাজ করছে। বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে, বাজার ব্যবস্থা প্রান্ত সীমায়। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলের তৈরি ভারতের 25টি ড্রোন গুলি করে তারা ভূপাতিত করেছে। কোনো কোনো ক্ষেত্রে ভারতের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন অনেকে। 7 মে শুরুতেই আজাদ জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে আগ্রাসী হামলা চালিয়েছে ভারত। নয়াদিল্লি উত্তেজনা বৃদ্ধির ফলে সিন্ধু সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ড্রোন হামলা জোরালো করেছে। ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে যে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন টার্গেটে হামলা করেছে পাকিস্তান। তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করেছে। কিন্তু প্রকৃত সত্য হলো, পেহেলগাম হামলার অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ভারত।
তারা কথিত অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। জবাবে পাকিস্তান শুরুতে তাদের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তার দেশ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। অন্যদিকে তার সেনাবাহিনী উত্তেজনা বৃদ্ধি না করার পক্ষে কথা বলেছে। কিন্তু প্রকৃত সত্য হলো, এখন উস্কানিমূলক হামলা চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তানে এখনও তারা বেসামরিক লোকজনের জীবনকে বিপন্ন করছে। ফলে তাদের সংলাপ এবং উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি উচ্চ মাত্রায় প্রশ্নবিদ্ধ। একটি ইতিবাচক ঘটনা ঘটেছে উপপ্রধানমন্ত্রী ইসাক দারের বিবৃতিতে। তিনি বলেছেন, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডিজিএমওদের মধ্যে যোগাযোগ হচ্ছে। কিন্তু দুঃখজনক হলো, বিদেশি বন্ধুরা যখন সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন, তখন সংকট নিরসনে সক্রিয়ভাবে সাহায্য করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি স্পষ্ট উদাসীনতা দেখা গেছে। এই উদাসীনতা পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের জন্য শুধু বিভ্রান্তিকরই নয়, একই সঙ্গে এই উত্তেজনা শুধু এই দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, একই সঙ্গে তা পুরো দক্ষিণ এশিয়া এমনকি মধ্যপ্রাচ্যকেও আক্রান্ত করতে পারে। তাই ইসলামাবাদ এবং নয়াদিল্লির সঙ্গে জাতিসংঘ এবং যেসব দেশের ভালো সম্পর্ক আছে তাদের উচিত এই উত্তাপকে ঠান্ডা করার জন্য ভূমিকা পালন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সত্যি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উপসাগরীয় দেশগুলো, ইরান এবং অন্যরা সহ বিদেশি শক্তিগুলোর উচিত একটি কূটনৈতিক সমাধানের জন্য তাদের প্রচেষ্টা দ্বিগুণ করা। উভয় দেশেই উগ্রপন্থায় স্পষ্ট, কিন্তু ভারতীয় মিডিয়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডল তাদের দেশের সংঘর্ষ নিয়ে মেতে আছে। সম্ভবত তারা যুদ্ধকে বলিউডের অ্যাকশন ফিল্মের মতো ভাবছে, কিন্তু প্রকৃত বাস্তবতা তার চেয়ে অনেক বেশি অন্ধকারময়। এমনকি যদি একটি সাধারণ পর্যায়ে যুদ্ধ হয়, তাহলে অসংখ্য মানুষের প্রাণহানি এবং অপরিসীম ক্ষতি হবে উভয় পক্ষের। উপরন্তু পারমাণবিক যুদ্ধ হলে কি ঘটে তা কল্পনার অতীত। তাই শুভ বুদ্ধির উদয় হোক, যুদ্ধের দিকে এই যাত্রা বন্ধ হোক। বিদেশি প্রচেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে এবং ডিজিএমওদের মধ্যে যোগাযোগ অবশ্যই অব্যাহত থাকা উচিত। এর লক্ষ্য হওয়া উচিত উত্তেজনা হ্রাস করা এবং আরও স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। আমাদের চ্যানেলে নতুন নতুন এমন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।